বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। ধরুন, যদি হঠাৎ করেই পৃথিবীর সবথেকে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্রটা দুর্বল হয়ে যায়, তাহলে কি হবে? এটা শুধু একটা দেশ না, পুরো বিশ্বের পাওয়ার ব্যালেন্সটাকেই বদলে দিতে পারে। আর যদি সেই পরিবর্তনের কেন্দ্রে থাকে ডোনাল্ড ট্রাম্পের নীতি, তাহলে বিষয়টা কতটা সিরিয়াস এবার একবার ভেবে দেখুন। কারণ যেটা ঘটছে সেটা কোনো সাধারণ অর্থনৈতিক খবর নয়, এটা হতে পারে পেট্রো ডলারের শেষের খবরের শুরু। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইউনাইটেড আরব আমিরাটস হঠাৎ করেই জানিয়ে দিয়েছে তারা এখন মার্কিন ডলার ছেড়ে চাইনিজ ইউয়ানে তেল বিক্রি করার কথা ভাবছেন। শুধু তেলই নয়, তারা পুরো ট্রেড সিস্টেমটাই ধীরে ধীরে ইউয়ানে শিফট করার চিন্তা ভাবনা করছেন। ভাবুন তো একবার, যে দেশগুলো কয়েক দশক ধরে শুধুমাত্র ডলারে তেল বিক্রি করে এসেছে, তারাই আজ বলছে ডলারকে সরিয়ে দিতে। এখানেই একটু ইতিহাসটা জেনে নেওয়া জরুরি। কোল্ড ওয়ারের সময় যখন সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন তারা চেয়েছিল এই তেলের বাণিজ্য হোক তাদের রুবেলে। কিন্তু আরব দেশগুলো একেবারে পরিষ্কারভাবে না বলে দিয়েছিল। তারা বলেছিল তেল কিনতে হলে ডলারেই কিনতে হবে। আর সেখান থেকেই জন্ম নেয় পেট্রো ডলার সিস্টেম, যেখানে তেল আর ডলার একে অপরের পরিপূরক। আপনার কাছে যদি ডলার থাকে তাহলেই আপনি তেল কিনতে পারবেন। কিন্তু এখানেই একটা প্রশ্ন ওঠে, হঠাৎ করে এই সিস্টেমটা ভেঙে পড়তে শুরু করলো কেন? উত্তরটা লুকিয়ে আছে আমেরিকার অনিশ্চিত নীতিতে। ইউএই সরাসরি বলছে আমেরিকার পলিসি এখন এতটাই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে তারা দীর্ঘমেয়াদে আমেরিকার ওপর ভরসা করতে পারছে না। বিশেষ করে যুদ্ধ বা জিওপলিটিক্যাল টেনশন বাড়লেই একটা বড় সমস্যা তৈরি হয়। বিশ্বজুড়ে সবাই নিজের লোকাল মুদ্রা ছেড়ে ছুটে যায় ডলারের দিকে। ফলে লোকাল অর্থনীতি ভেঙে পড়ে। মানে আপনি নিজের দেশের অর্থনীতি চালাতে চান, কিন্তু হঠাৎ করেই যখন সব ডলারে পরিণত হয়, তখন সহজেই বিভিন্ন দেশেই দেখা দেয় মুদ্রাস্ফীতি। আর এই সিস্টেমটাই এখন আরবের দেশগুলোকে চিন্তায় ফেলেছে। আর তাই তারা এখন বিকল্প খুঁজছে। আর সেই বিকল্প হিসেবেই উঠে আসছে চাইনিজ ইউয়ানের নাম। এটা শুধুই একটা গল্প নয়, বাস্তবে ইতিমধ্যে আরবের কিছু দেশ ইউয়ানে তাদের লেনদেন শুরু করে দিয়েছে। এমনকি রাশিয়াও তাদের বড় বড় এনার্জি কন্ট্রাক্ট ইউয়ানেই সেটেল করছে। এখন এখানেই আসে একটা বড় প্রশ্ন, চাইনাই কেন? কারণটা হলো এটা স্থিতিশীলতা। চীনের রাজনৈতিক সিস্টেম নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিকভাবে একটা জিনিস খুব পরিষ্কার, চীন খুব দ্রুত সিদ্ধান্ত নেয় আর তাদের নীতি দীর্ঘমেয়াদে খুব একটা বেশি বদলায় না। ফলে অন্যান্য দেশ মনে করছে চীন হঠাৎ করেই কোলাপস করবে না, তাদের মুদ্রাও নিরাপদ। অন্যদিকে আমেরিকার ডলারও এখন আগের মতো সেফ হেভেন ইমেজটা ধরে রাখতে পারছে না। বিশেষ করে ট্রাম্পের সময় নেওয়া কিছু হঠাৎ সিদ্ধান্ত, ট্রেড ওয়ার, স্যাংশন, সবকিছুই একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, এর প্রভাব কি। প্রথমেই চীনের কথা বলি। যদি চাইনিজ ইউয়ান আন্তর্জাতিক বাজারে বড় ভূমিকা নিতে শুরু করে, তাহলে চীনের হাতে সত্যিই একটা বিশাল অর্থনৈতিক অস্ত্র চলে আসবে। কারণ তখন চাইনা চাইলে নিজেদের মুদ্রা ছাপিয়ে বিশ্ব বাজারে ছেড়ে দিতে পারবে এবং নিজেদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে পারবে, ঠিক যেমনটা ইউনাইটেড স্টেট গত কয়েক দশক ধরে করে আসছে। এখন একটু ডেটা দিয়ে বিষয়টা বুঝে নিন। বর্তমানে বিশ্বের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রায় 85 to 60% এখনো ডলারের কাছেই আছে, যেখানে ইউয়ানের অংশ মাত্র 2 থেকে 3%, 3%-এরও বেশি। কিন্তু সুইফটের দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক পেমেন্টে ইউয়ানের ব্যবহার বেড়েছে 3%-এরও বেশি, যা কয়েক দশক আগেও 1%-এর নিচে ছিল। অর্থাৎ ইউয়ানের ব্যবহার খুব দ্রুতই বাড়ছে। শুধু তাই নয়, আজ চীন বিশ্বের প্রায় 30% ম্যানুফ্যাকচারিং আউটপুট নিয়ন্ত্রণ করছে এবং বিশ্বের 120-টিরও বেশি দেশে সব থেকে বড় ট্রেডিং পার্টনার হয়ে দাঁড়িয়েছে। যদি এই অবস্থায় তাদের মুদ্রা আন্তর্জাতিকভাবেই শক্তিশালী হয়ে ওঠে, তাহলে চীনের প্রভাব কতটা বাড়তে পারে সেটা সহজেই বোঝা যায়। আর এটা সরাসরি আমেরিকার জন্য একটা বড় হুমকি, কারণ ডলার ডমিনেন্স মানে শুধু একটা মুদ্রা নয়, এটা একটা জিওপলিটিক্যাল পাওয়ার। আজ বিশ্ব বাণিজ্যে প্রায় 80 to 85% ইনভেস্টমেন্ট এখনও ডলারে হয়।
ফলে আমেরিকা খুব সহজেই স্যাংশন চাপাতে পারে, কম খরচে ঋণ নিতে পারে এবং পুরো গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকেই নিজের প্রভাবে রাখতে পারে। যদি এই আধিপত্য ভেঙে যায় তাহলে ইউনাইটেড স্টেটের সবথেকে বড় গ্লোবাল লিভারেজ দুর্বল হয়ে যাবে। এবার ভারতের প্রসঙ্গে আসা যাক। এখানেই আসে জিও পলিটিক্যাল টুইস্ট। শর্ট টার্মে এটা ভারতের জন্য ভালো খবর নয়, কারণ ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চাইনা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু লং টার্মে এখানেই ভারতের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি তৈরি হয়েছে। ইতিহাস বলছে একটি কমিউনিস্ট দেশের ওপর বিশ্ব পুরোপুরি ভরসা করতে পারে না। সোভিয়েত ইউনিয়ন সামরিকভাবে শক্তিশালী হলেও কখনোই গ্লোবাল ফাইন্যান্সিয়াল লিডার হয়ে উঠতে পারেনি। চীনের ক্ষেত্রেও সেই একই সীমাবদ্ধতা রয়েছে। ক্যাপিটাল কন্ট্রোলস, ট্রান্সপারেন্সির অভাব এবং রাজনৈতিক ঝুঁকি একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই ভবিষ্যতে যখন দেশগুলো ডলার থেকে সরে আসবে তখন তারা সরাসরি চীনের ওপর নির্ভর করতে চাইবে না। বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলো যেমন জাপান, ইউরোপ, সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর। আর তখনই সামনে আসবে ভারতের নাম। বর্তমানে ভারতের অর্থনীতি প্রায় $3.7 ট্রিলিয়ন, যা বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং IMF এর পূর্বাভাস অনুযায়ী 2027 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে। এছাড়াও ভারত ইতিমধ্যে কিছু দেশের সঙ্গে রুপি ভিত্তিক বাণিজ্য শুরু করে দিয়েছে, যেমন রাশিয়া, ইউক্রেন এবং RBI ভেস্টো অ্যাকাউন্ট সিস্টেম চালু করেছে, যার মাধ্যমে ডলার ছাড়াই আন্তর্জাতিক বাণিজ্য করা সম্ভব। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত বর্তমান বিশ্বে ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, যেখানে বৃদ্ধির হার প্রায় 6 থেকে 7% বেশি। একটি স্থিতিশীল গণতন্ত্র, দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বাড়তে থাকা আন্তর্জাতিক বিশ্বাস, এই তিনটে জিনিসই ভারতের জন্য সবথেকে বড় শক্তি হয়ে উঠতে পারে। তাই এক কথায় বলা যায় এই পরিবর্তন স্বল্প মেয়াদের জন্য ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি বিশাল সুযোগ। এই গ্লোবাল পাওয়ার শিফটের মুহূর্তে ভারত কি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে, নাকি তারা আবারও ইতিহাসের মোড়ে পিছিয়ে পড়বে? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।